আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্টিন হ্যামেট নীতি প্রয়োগ সহ আলোচনা করো। বিজ্ঞানী কার্টিন আর হ্যামেটের সমন্বয়ে যে নীতিটি তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কার্টিন হ্যামেট নীতি। এখানে কি বলা হয়েছে যে দুটি উপযুক্ত কনফার্মার হতে আমরা দুটি উপযুক্ত কনফার্মার বিবেচনা করব, যেটা হতে উৎপন্ন উৎপাদের পরিমাণ কনফার্মার সমূহের পপুলেশন মানে সংখ্যা বা সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করে না, নির্ভর করে কি তাদের ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থার মুক্ত শক্তির পার্থক্যের উপর নির্ভর করে। তার মানে আমরা যে দুটা কনফার্মার ব্যবহার নিব, উপযুক্ত দুটি কনফার্মার থেকে আমরা যে উৎপাদগুলো পাবো সেটি সবসময় পপুলেশনের উপর নির্ভর করবে না, সেটি নির্ভর করবে কি তাদের ট্রানজিশন স্টেটের উপর। এখানে এটাই বলা হয়েছে যে কার্টিন হ্যামেট নীতি। তাহলে আমরা কি লিখতে পারি? দুটি উপযুক্ত কনফর্মার হতে দুটি উপযুক্ত কনফর্মার হতে উৎপন্ন উৎপাদ সমূহের পরিমাণ দুটি উপযুক্ত কনফর্মার হতে উৎপন্ন উৎপাদ সমূহের পরিমাণ শুধুমাত্র কনফর্মার সমূহের সমূহের পপুলেশন বা সংখ্যা বা সুস্থিতির উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? তাদের ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থা, তাদের টি এস বলতে আমরা জানি কি ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থার অন্তর্বর্তী অবস্থার সক্রিয়ণ মুক্ত শক্তির পার্থক্যের উপর উপর নির্ভরশীল। ঠিক আছে, এটা শুধুমাত্র পপুলেশনের উপর নির্ভর করবে না, এটা তাদের মুক্ত শক্তির বা ট্রানজিশন স্টেটের উপর কি নির্ভর করে। তাহলে এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমাদের আর একটু সহজ হবে। দেখো, ধরলাম আমরা এ আর হচ্ছে আমাদের বি,
এ আর বি কি আমাদের দুটি উপযুক্ত কনফর্মার, দুটি উপযুক্ত কনফর্মার এ আর বি। তাহলে এ থেকে আমি একটা প্রোডাক্ট পেতে পারি পি এ, এবং বি থেকে একটা প্রোডাক্ট পেতে পারি কি পিবি। বি, এটা বিক্রিয়ার হার ধ্রুবক কে বি, আর এটা কি কে। এ আর বি কি, এ আর বি হচ্ছে অতি দ্রুত রূপান্তরশীল, অতি দ্রুত রূপান্তরশীল কনফর্মার। এই দুটো হচ্ছে অতি দ্রুত, অতি দ্রুত আন্ত রূপান্তরশীল কনফর্মার। আচ্ছা, এই জিনিসটা বোঝো, আমাদের এ আর বি হচ্ছে কি বলা হয়েছে, এই দুইটা কি উপযুক্ত কনফর্মার। এ থেকে আমি প্রোডাক্ট পি এ পেতে পারি, আর বি থেকে কি প্রোডাক্ট পিবি পাই। এখন তারা কেন কনফর্মার হলো? কারণ এ থেকে আমাদের বি পাওয়া যায়, আবার বি থেকে কি এ পাওয়া যায়, এর জন্য এটা কি, এটা হচ্ছে দুটি কি কনফর্মার। আর এটা কি অতি দ্রুত রূপান্তরশীল। পি এ থেকে প্রোডাক্ট পি এ হতে যে সময় লাগে, বি থেকে প্রোডাক্ট পিবি হতে যে সময় লাগে, তার থেকেও খুবই কম সময় লাগে আমাদের এ থেকে বি হতে। তার মানে এ থেকে বি বা বি থেকে এ, তাদের মধ্যে পরিবর্তন হতে কি খুবই কম সময় লাগে। তার মানে এর জন্য এটাকে বলা হয়েছে কি অতি দ্রুত আন্তঃরূপান্তরশীল, মানে এ থেকে বি হতে পারে বা বি থেকে এ হতে পারে সবচেয়ে দ্রুত, তারপর হতে পারে পি এ, আর হচ্ছে কি পিবি। আমরা ধরলাম বিটা কি, বিটা হচ্ছে বেশি সুস্থিত, আমরা আমাদের মতো ধরে নিলাম বেশি সুস্থিত। তাইলেও কি ও হচ্ছে কম সুস্থিত, আমরা একজনকে বেশি সুস্থিত ধরে নিলাম আর একজনকে কি কম সুস্থিত ধরে নিলাম। তাহলে এ দুইটা কি এ থেকে বি কি, তার মানে বুঝলাম আমরা খুব দ্রুত পরিবর্তন হয়। তার মানে পি থেকে এ থেকে যখন আমরা প্রোডাক্ট পি এ পাই সেটা হচ্ছে স্লো, আবার বি থেকে প্রোডাক্ট পিবি যখন পাই সেটাও কি স্লো। তার মানে এটা আমরা বুঝলাম এ আর বি এর আন্তঃরূপান্তর হয় দ্রুত গতিতে, আর পি থেকে প্রোডাক্ট উৎপন্ন হতে এই যে এটার তুলনায় একটু বেশি সময় লাগে, আবার বি থেকে প্রোডাক্ট পিবি হতে কি একটু বেশি সময় লাগে। এই জন্য এই দুইটা ধাপ হচ্ছে কি আমাদের স্লো। এখন আমরা কি বলতে পারি, এই কথাটাই আমরা কি এখন একটু ব্যাখ্যা লিখবো, যে এ আর বি কি দুইটাই আন্তঃরূপান্তরশীল কনফর্মার। এখানে এ ও বি হলো দুটি অতি দ্রুত আন্তঃরূপান্তরশীল কনফর্মার। ঠিক আছে, এ আর বি হলো দুটি অতি দ্রুত আন্তঃরূপান্তরশীল কি কনফর্মার, যাদের থেকে উৎপাদ, এ থেকে আমরা উৎপাদ পাই কি পিএ, পিএ আর বি থেকে পাই কি পিবি, তাহলে তাদের থেকে উৎপাদ পিএ আর পিবি কি পাওয়া যায়। এ আর বি হচ্ছে আমাদের কি অতি দ্রুত আন্তঃরূপান্তরশীল কনফর্মার, এ থেকে আমরা প্রোডাক্ট পাই পিএ আর বি থেকে পাই কি আমরা পিবি। যেখানে আমরা বি কে কি ধরলাম কি বেশি সুস্থিত,
যেখানে বি অধিক সুস্থিত, অধিক সুস্থিত, যেখানে বি হচ্ছে কি আমাদের অধিক সুস্থিত। কার্টিন হ্যামেট নীতির সাহায্যে নির্ণয় করতে হবে। আমরা তো প্রোডাক্ট পেলাম, একটা প্রোডাক্ট পেলাম পিএ আর একটা প্রোডাক্ট পেলাম কি পিবি। এখন কার্টিনহ্যামের নীতির সাহায্যে আমাদের প্রমাণ করা লাগবে আমাদের পিএ আর পিবি এই দুইটার মধ্যে কোনটা আমাদের মুখ্য উৎপাদ বা প্রধান উৎপাদ, আর কোনটাকে গৌণ উৎপাদ বা কম উৎপাদ। মুখ্য উৎপাদটা বেশি পরিমাণে উৎপন্ন হয় আর গৌণ উৎপাদটা কি কম পরিমাণে উৎপন্ন হয়। এটাই বলছে যে কার্টিনহ্যামের নীতির সাহায্যে নির্ণয় করতে হবে পিএ ও পিবি এর মধ্যে কোন উৎপাদের পরিমাণ বেশি। তার মানে কার্টিনহ্যামের নীতির সাহায্যে আমরা এটাই নির্ণয় করব যে আমরা পিএ আর পিবি যে দুটো উৎপাদ পেলাম তার মধ্যে আমাদের কোনটার পরিমাণটা কি বেশি। তাহলে এখানে তিনটি ঘটনা ঘটতে পারে। আমরা দেখব এই জিনিসটাই কি কোন উৎপাদের পরিমাণ বেশি পি আর পিবি এর মধ্যে। এখানে তিনটি ঘটনার মাধ্যমে এটা কি ব্যাখ্যা করা যায়। তাহলে কেস 1 মানে ঘটনা নাম্বার 1, একটা বুঝলে আমরা কি বাকি দুইটাই কিন্তু সহজে বুঝবো। তাহলে আমরা ঘটনা নাম্বার 1 বা কেস 1টা দেখি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষে আমরা কি ধরলাম, এক্স অক্ষে ধরলাম আমরা বিক্রিয়া অক্ষ, বিক্রিয়া অক্ষ। আর ওয়াই অক্ষে ধরবো আমরা পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। এই অক্ষ বরাবর আমরা ধরলাম পটেনশিয়াল এনার্জি বা কি স্থিতি শক্তি। তাহলে আমরা গ্রাফটা যদি আর্ট করি, আচ্ছা আমরা ধরলাম কি আমাদের এ আর বি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কি বি। এ আর বি এই দুইটা থেকে আমাদের মেইন কনফর্মার দুইটা। তাহলে এ থেকে আমি উৎপাদ পেলাম কি, এ থেকে উৎপাদ পেলাম পিএ আর বি থেকে উৎপাদ পেলাম কি আমাদের পিবি। আর এই দুইটা অবস্থাকে বলে আমাদের ট্রানজিশন স্টেট। আমরা এগুলা আগেও পড়েছি, তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি থার্ড ইয়ারেও কিন্তু অনেক পড়া হয়েছে যে এগুলাকে বলা হয় কি ট্রানজিশন স্টেট। মানে কতটুকু এটা কতটুকু শক্তি ক্ষয় করে কি তাদের প্রোডাক্টে তৈরি করতে হবে। আমরা পড়েছি যে শক্তির পরিমাণ যদি বেশি হয় তাহলে প্রোডাক্ট পাওয়া যাবে, শক্তির পরিমাণ বেশি না হলে নিচে নেমে আসবে, এটা কি একটা চূড়া। তাহলে এটা কি ট্রানজিশন স্টেট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি টি এস। ট্রানজিশন স্টেট কি কার জন্য, এ এর জন্য, আর এটা
টি এস ট্রানজিশন কার জন্য? বি এর জন্য। এইখান থেকে এই দূরত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এই দূরত্বটা আমাদের ডেল জি এ। এই দূরত্বটা হচ্ছে আমাদের ডেল জি এ। ডেল জি এ মানে কি? ডেল জি বলতে আমাদের জানি মুক্ত শক্তির। কি বলা হয়েছিল আমাদের? যে ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থার সক্রিয়ণ মুক্ত শক্তির পার্থক্যের উপর নির্ভর করে। এটা হচ্ছে তাদের মুক্ত শক্তির পার্থক্যটুকু। তাহলে এখানেও কি এটা ডেল জি বি, ঠিক আছে? এটা হচ্ছে মুক্ত শক্তির পার্থক্য। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে আমাদের বিক্রিয়া অক্ষ, আর এটা কি আমাদের পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। তাহলে এখানে দেখো আমরা এটা থেকে কি বলতে পারি? এটা থেকে আমরা বলতে পারি এ থেকে আমরা যে পিএ পেলাম, এ থেকে আমাদের ট্রানজিশন স্টেট পার করে প্রোডাক্ট পেলাম পিএ, আর বি থেকেও কি পিবি পেলাম। উভয় ক্ষেত্রে আমাদের কি এই ট্রানজিশন স্টেটটা কি সমান। তার মানে সক্রিয়ণ শক্তি এ থেকে আমরা যে পিএ পেলাম এবং বি থেকে যে পিএ পেলাম পিবি, উভয় ক্ষেত্রে আমাদের কি সক্রিয়ণ শক্তি সমান। যদি সক্রিয়ণ শক্তি সমান হয় তাহলে এটা কি এক্ষেত্রে সক্রিয়ণ শক্তির কি প্রভাব নেই। আমরা বলেছিলাম কি এদের পপুলেশন বা স্থায়িত্বের উপর নির্ভর করবে না, করবে কি সক্রিয়ণ শক্তির উপর। যেহেতু উভয় ক্ষেত্রে আমাদের সক্রিয়ণ শক্তি সমান, তার মানে এই বিক্রিয়ার জন্য আমাদের সক্রিয়ণ শক্তির কোনো প্রভাব নেই। নির্ভর করবে কার উপর? তাদের পপুলেশন বা স্থিতির উপর। যেটা বেশি সুস্থিত সেটার প্রোডাক্ট বেশি পাওয়া যাবে, আর যেটা কম সুস্থিত সেটার পরিমাণ কি কম পাওয়া যাবে। তার মানে আমরা কি লিখবো এখানে? এখানে এ হতে আমরা কি পেলাম? পিএ ও বি থেকে পেলাম পিবি। এ থেকে পেলাম পিএ আর বি থেকে পেলাম কি পিবি। উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে সক্রিয়ণ শক্তির পরিমাণ সমান। তার মানে এই সক্রিয়ণ শক্তির পরিমাণ আর এই সক্রিয়ণ শক্তির পরিমাণটা কি আমাদের সমান। তার মানে উভয় ক্ষেত্রে আমাদের সক্রিয়ণ শক্তির পরিমাণ সমান। তাই বিক্রিয়ার হার কি এই ক্ষেত্রে সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করবে না। তাই এই ক্ষেত্রে বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করবে না। এক্ষেত্রে বিক্রিয়ার হার পপুলেশন বা স্থিতি শক্তির উপর নির্ভর করবে। যেহেতু আমরা কি দেখলাম? বি এর কি বি হচ্ছে অধিক সুস্থির, যেহেতু বি কনফর্মার অধিক সুস্থিত, সেহেতু এটি হতে উৎপন্ন উৎপাদ, এটি থেকে উৎপন্ন উৎপাদ কি আমাদের পিবি। তাহলে এটি হতে উৎপন্ন উৎপাদ পিবি হবে মুখ্য উৎপাদ বাকি মেইন প্রোডাক্ট। তার মানে আমরা আমাদের কেজ ওয়ান বুঝলাম। কেজ ওয়ানের সক্রিয়ণ শক্তি সমান হয়, এটা সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করবে না, এটা কি তাদের পপুলেশন বা স্থিতি শক্তির উপর নির্ভর করবে।
তার মানে আমরা এখানে পেলাম আমাদের মেইন উৎপাদটা কি পিএ, মুখ্য উৎপাদ হচ্ছে পিএ, আর গৌণ উৎপাদটা কি পিবি। তাহলে এখন আমরা কেস 2 আর 3 দেখব। কেস 2 এর জন্য একবার এটাকে বড় ধরবো, এটা ছোট ধরবো, আর কেস 3 এর জন্য একবার এটা বড় ধরবো, এটা ছোট ধরবো। মানে এই হচ্ছে আমাদের তিনটা কেসের উপর নির্ভর করবে। তাহলে দেখো কেস 2, কেস 2। আচ্ছা, আমরা শুধু এতটুকু একটু কারেকশন করব। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে আমাদের কি আমাদের ট্রানজিশন স্টেটটা কি বেশি টিএস এর জন্য, এটার কেস 2 এর জন্য। তাহলে বিক্রিয়া অক্ষ আর এটা কি পটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো এ থেকে আমাদের প্রোডাক্ট পিএ পেতে সক্রিয়ণ শক্তিটা কি অনেক বেশি, বা ট্রানজিশন স্টেট অনেক বেশি প্রয়োজন হয়। আর এখানে কি বি থেকে প্রোডাক্ট পিবি পেতে আমাদের ট্রানজিশন স্টেট বা সক্রিয়ণ শক্তি কি কম লাগে। আমরা একটা সূত্র জানি কি, যে বিক্রিয়ার হার হার সক্রিয়ণ শক্তি। আমরা এটা জানা আছে যে বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। মানে সক্রিয়ণ শক্তি আমাদের বাড়লে বিক্রিয়ার হার কমে, আর সক্রিয়ণ শক্তি কমলে বিক্রিয়ার হার বাড়ে। তাহলে এখানে দেখা যায়, এই জিনিসটা মুখে বলে দিই। তাহলে আমাদের দেখা যাচ্ছে পিএ, এ থেকে উৎপন্ন উৎপাদ হচ্ছে পিএ, আর বি থেকে উৎপন্ন উৎপাদ পিবি। তাহলে এ হতে উৎপাদ পিএ তৈরি হতে এ থেকে আমাদের উৎপাদ পাওয়া যায় কত পিএ, আর বি থেকে আমাদের উৎপাদ পাওয়া যায় পিবি। তাহলে এ থেকে উৎপাদ পিএ পাওয়ার জন্য আমাদের অধিক পরিমাণ সক্রিয়ণ শক্তির প্রয়োজন, অধিক পরিমাণ সক্রিয়ণ শক্তির প্রয়োজন। তার মানে এখানে সক্রিয়ণ শক্তি কি বেশি লাগে, সক্রিয়ণ শক্তি বেশি। আর এখানে বি হতে প্রোডাক্ট পিবি পেতে আমাদের কম, মানে উচ্চতাটা অনেক কম, তার মানে সক্রিয়ণ শক্তিটা কি আমাদের কম লাগে। তার মানে শক্তি কি কম লাগে। তার মানে আমরা বলতে পারি কি, যেখানে আমাদের সক্রিয়ণ শক্তি বেশি সেখানে বিক্রিয়ার হারটা কি কম। অর্থাৎ অর্থাৎ বিক্রিয়ার হার কম, আর এখানে বিক্রিয়া হার হার বেশি। ঠিক আছে, আমরা জানি যেহেতু বিক্রিয়ার হার বেশি, তাহলে যেখানে বিক্রিয়ার হার বেশি হবে সেখানে কি অধিক পরিমাণ উৎপাদ তৈরি হবে। তাহলে প্রধান উৎপাদ কি, এটা হচ্ছে মুখ্য উৎপাদ, আর এটা হচ্ছে গৌণ উৎপাদ, গৌণ উৎপাদ। আমি বুঝলাম আমাদের সক্রিয়ণ শক্তি বেশি হলে বিক্রিয়ার হার কম হয়, আর বিক্রিয়ার হার কম হলে সেখানে উৎপাদের পরিমাণও কম হয়। আর সক্রিয়ণ শক্তি কম হলে বিক্রিয়ার হারটা বেশি হয়, বিক্রিয়ার হার বেশি হলে উৎপাদের পরিমাণও বেশি হয়। আর আমাদের যেটাই উৎপাদের পরিমাণ বেশি হবে সেটাই হচ্ছে আমাদের কি মুখ্য উৎপাদ। তাহলে এখন যদি আমরা কেস 3 এর দিকে লক্ষ্য করি, কেস 3, এই কেস 3 এর মধ্যে আমাদের কার্টিন-হ্যামের নীতিটা কি আরো সুন্দরভাবে বোঝা যাবে। তাহলে দেখো এটা তাহলে আমরা আগের মতো রাখি, ট্রানজিশন স্টেট কার জন্য, এর জন্য। এবার এটাকে আমরা বড় করে দেব। টিএসবি,
আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে তার উল্টাটা। তাহলে দেখো এখানে বি থেকে প্রোডাক্ট পিবি হতে বেশি সক্রিয়ণ শক্তি দরকার, আর এ থেকে প্রোডাক্ট পি এ হতে কি আমাদের সক্রিয়ণ শক্তি কম দরকার। তার মানে এ হতে পি এ হতে কি সক্রিয়ণ শক্তি কম লাগে। এ থেকে প্রোডাক্ট পি হতে সক্রিয়ণ শক্তি কম লাগে। সক্রিয়ণ শক্তি যদি কম লাগে, সক্রিয়ণ শক্তি কম হলে বিক্রিয়ার হার কি, বিক্রিয়ার হার হচ্ছে বেশি। সক্রিয়ণ শক্তি কম লাগলে বিক্রিয়ার হার বেশি। আর বি থেকে প্রোডাক্ট পিবি হতে আমাদের অধিক পরিমাণ শক্তির প্রয়োজন, সক্রিয়ণ শক্তি কি বেশি লাগে। তার মানে এই ক্ষেত্রে সক্রিয়ণ শক্তিটা কি বেশি লাগে। আর সক্রিয়ণ শক্তি যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার হারটা কি হয়, কম হয়। তাহলে আমরা দেখলাম বিক্রিয়ার হার কোথায় বেশি, উপরেটা বিক্রিয়ার হার বেশি। তার মানে এটা কি প্রধান উৎপাদ বা মুখ্য উৎপাদ, আর এটা কি গৌণ উৎপাদ। এখানে দেখো কিভাবে আমাদের কার্টি-হ্যামের নীতিটা কাজ করে। এটা তো আমরা জানি বেশি সুস্থিত, সুস্থিত। তাহলে বি যদি আমাদের বেশি সুস্থিত হয় তাহলে পিবিটা হওয়ার কথা ছিল আমাদের প্রধান প্রধান উৎপাদ, কিন্তু এখানে কিন্তু তা ঘটে না। কারণ কার্টি-হ্যামের নীতিতে বলা হয়েছে যে পিবিটা আমাদের অধিক সুস্থিত হলেও তার উপর নির্ভর করবে না, নির্ভর করবে কার উপর, সক্রিয়ণ শক্তির মুক্ত শক্তির পার্থক্যের উপর কি নির্ভর করবে। তার মানে এখানে আমাদের পিবি বেশি সুস্থিত, বি বেশি সুস্থিত হলেও এটা কখনো মুখ্য উৎপাদ হতে পারবে না, কারণ এক্ষেত্রে আমাদের সক্রিয়ণ শক্তির মান কি অনেক বেশি। তার মানে আমরা বুঝলাম যে প্রথমে যে আমাদের বলা হয়েছে যে দুটি উপযুক্ত কনফর্মার হতে উৎপন্ন উৎপাদ সমূহের পরিমাণ কনফর্মার সমূহের পপুলেশন সংখ্যা বা সুস্থিতির উপর নির্ভর করে না, তাদের সুস্থিতির উপর নির্ভর করে না, নির্ভর করবে কাদের উপর, তাদের মুক্ত শক্তির পার্থক্যের উপর বা সক্রিয়ণ শক্তির উপর। তাহলে আমরা এটা থেকে কি কেস 3 থেকে আমরা সুন্দরভাবে বলতে পারি যে কার্টিন-হ্যামের নীতিটা কি কিভাবে আমাদের কাজ করে। তাহলে আমাদের বলছে এখন কার্টিন-হ্যামের নীতির প্রয়োগটা দেখানোর জন্য। তাহলে কার্টিন-হ্যামের নীতির প্রয়োগটা কি বলতে পারি, প্রয়োগ। মনে করো এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের কি বি। এ আর বি দুটা কি কনফর্মার আমরা ধরেছিলাম, এ আর বি দুটি কনফর্মার। তাহলে এটা লিখতে পারি কিভাবে, এন মিথাইল, এখানেও দিলাম আমরা কি এন মিথাইল। এটা হচ্ছে আমাদের অক্ষীয় অবস্থান, তাহলে এটা হচ্ছে অক্ষীয়, এটা অক্ষীয়, আর এটা কি নিরক্ষীয়। আমরা জানি অক্ষীয় অবস্থানগুলা কি, অক্ষীয় অবস্থানগুলো কম সুস্থিত আর নিরক্ষীয় অবস্থানগুলো কি বেশি সুস্থিত। তাহলে এটা বেশি সুস্থিত।
আর এটা কি কম সুস্থিত। প্রয়োগ কি? কার্টিন হ্যামেট নীতি প্রয়োগ করে বিভিন্ন যৌগের কার্টিন হ্যামেট নীতি প্রয়োগ করে বিভিন্ন যৌগের জারণ ক্রিয়া সম্পাদন করা যায়। কার্টিন হ্যামেট নীতি প্রয়োগ করে বিভিন্ন যৌগের জারণ ক্রিয়া সম্পাদন করা যায়। আমরা এখানে একটা জারণ ক্রিয়া দেখতেছি, যেখানে আমাদের H2O2 এটা কি হাইড্রোজেন পার অক্সাইড। আর এখানে যে যৌগ লিখলাম এই যৌগটার নাম হচ্ছে এন মিথাইল 1 2 3 4। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তাহলে হচ্ছে 4 টারশিয়ারি এন মিথাইল 4 টারশিয়ারি বিউটাইল পাইরিডিন। ঠিক আছে, এই যৌগটা আমরা যে যৌগটা লিখলাম এই প্রতিটা যৌগই হচ্ছে এন মিথাইল, এই যে দুইটা যৌগ হচ্ছে এন মিথাইল 4 টারশিয়ারি বিউটাইল পাইরিডিন। এখানে একটা মিথাইল এন মিথাইলটা অক্ষীয় অবস্থানে আছে, আর এখানে এন মিথাইলটা কি নিরক্ষীয় অবস্থানে আছে। আমরা বলেছিলাম এই দুইটা হচ্ছে আমাদের কি, এই দুইটা হচ্ছে আমাদের দুইটা উপযুক্ত কনফর্মার। এ থেকে আমি প্রোডাক্ট পি এ পাবো আর বি থেকে প্রোডাক্ট কি পিবি পাবো। তার মানে আমরা দেখবো এখানে জারণ করলে এই থেকে এখানে একটা প্রোডাক্ট তৈরি হবে, এখান থেকে এখানেও কি একটা প্রোডাক্ট তৈরি হবে। তাহলে প্রোডাক্ট গুলা কি কি? এখানে কি আয়নে পরিণত হলো, এটা নিরক্ষীয় অবস্থায়। আর এখানেও কি এরকম হবে, হাইড্রোজেন এখানে হবে অক্ষীয় অবস্থানে। তার মানে আমরা যদি এ আর বি উভয় যৌগকে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে আমরা জারণ করি, তাহলে এ থেকে এই প্রোডাক্টটা পাওয়া যাবে আর বি থেকে কি আমাদের এই প্রোডাক্ট পাওয়া যাবে। তার মানে এ থেকে যে প্রোডাক্ট পাবো সেটাকে ধরলাম আমরা সি, আর বি থেকে প্রোডাক্ট যেটা পাবো সেটা হচ্ছে ডি। এখানে আমাদের এটার পরিমাণ হচ্ছে 5% আর এটার পরিমাণ হচ্ছে 95%। এটা আমরা কিভাবে বুঝবো, এখন আমরা এটা দেখি। আচ্ছা, এটা কি এন মিথাইল 4 টারশিয়ারি বিউটাইল পাইরিডিন, এটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে কি নিরক্ষীয়। আমরা জানি অক্ষীয় অবস্থান থেকে নিরক্ষীয় অবস্থানগুলা কি অধিক সুস্থিত, তাহলে এটা অবস্থানটা অধিক সুস্থিত আর এটা কি কম সুস্থিত। আর এটাকে আমরা ধরবো ধীর গতির, আর এটা কি দ্রুত গতির। এখানে আমাদের ধীর গতি, এটা হচ্ছে বেশি সুস্থিত আর এটা হচ্ছে কম সুস্থিত। আমরা জানি কি যেটা বেশি সুস্থিত সেটার থেকে আমাদের উৎপাদের পরিমাণ কি বেশি পাওয়া যাবে,
আর যেটা কম সুস্থিত সেটা থেকে আমাদের উৎপাদের পরিমাণটাও কি কম পাওয়া যাবে। তার মানে আমাদের নিরক্ষীয় অবস্থানগুলো আমরা জানি বেশি সুস্থিত, কারণ এখানে স্টেরিক বাধার পরিমাণটা কি অনেক কম থাকে। আর অক্ষীয় অবস্থানে স্টেরিক বাধা এগুলোর কি সৃষ্টি হয়, যার কারণে এটা হচ্ছে কম সুস্থিত, এটা হচ্ছে বেশি সুস্থিত। আর যে যৌগ যত বেশি সুস্থিত সেই যৌগ থেকে আমাদের উৎপাদের পরিমাণও কি বেশি পাওয়া যায়, আর যে যৌগটা যত কম সুস্থিত সেই যৌগ থেকে আমাদের কি উৎপাদের পরিমাণ কম পাওয়া যায়। এখানে আমরা কার মাধ্যমে পেলাম, উভয় বিক্রিয়ায় কি এ আর বি উভয় বিক্রিয়ায় আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জারণ করলাম, যার ফলে পেলাম। এর জন্য বলা হয়েছে যে কার্টিন হ্যামেট নীতি প্রয়োগ করে বিভিন্ন যৌগের জারণ ক্রিয়া সম্পাদন করা হয়। এই যৌগেরও জারণ ক্রিয়া সম্পাদন করলাম হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, এই যৌগেরও জারণ ক্রিয়া সম্পাদন করলাম হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে। এটাই হচ্ছে যে কার্টিন হ্যামেট নীতির প্রয়োগ। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।